আজকে আমি আপনাদেরকে শোনাবো হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা আমাকে লিখে পাঠিয়েছে সুছন্দা। তো ওর জানিয়েছে যে ওর বর্তমানে বয়স হচ্ছে 25 এবং ওর পুরো ফ্যামিলি দিল্লিতে ওর মাসির মেয়ের বিয়ের জন্য সপরিবারে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল এবং সেই রাজধানী এক্সপ্রেসেই ওর সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। যে ঘটনাটা যতটা ভয়ঙ্কর ঠিক ততটা কিন্তু খুব অবাক করে দেওয়ার মতো ঘটনা। তো সেটা তো আমি আজকের এই এপিসোডে আপনাদেরকে শোনাবই, কিন্তু তার আগে একটা ইমেল আমি আপনাদের সামনে পড়তে চাই। আমাদের এই সেগমেন্টে আমি যে ইমেলটা পড়ি সেই ইমেলে যিনি আমাকে করেছেন আমি তার নামটা রিভিল করি না, কারণ এই সেগমেন্টে যারা ইমেল করেন তারা তাদের কোনো ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েই ইমেলটা করে। তো সেই জন্যই আমি তাদের পরিচয়টা রিভিল করি না। তো আমি আজকে যে ইমেলটা আপনাদের সামনে পড়ব, তো সেই ইমেলটা যে মেয়েটি করেছে, তো সে একটা সমস্যার কথা জানিয়েছে এবং যেটা ওর কাছে খুবই সিরিয়াস একটা প্রবলেম, এবং আমারও পড়ে কিন্তু বেশ একটু সিরিয়াসই ব্যাপারটা মনে হয়েছে। তো বিষয়টা এরকম, ও যেটা জানিয়েছে যে ও আমাদের চ্যানেলের ঘটনা এই 6-7 মাস ধরে শুনছে, ওর খুব ভালো লাগে। তো ওর সাথে ওর বয়ফ্রেন্ডের যখন আজ থেকে 3 বছর আগে আলাপ হয়, প্রথম যখন ওদের প্রেম পর্ব শুরু হয়, তখন ও যেটা বুঝতে পারে যে ওর সাথে ওর বয়ফ্রেন্ডের মানসিক দিক থেকে প্রচুর মিল আছে। মানে ও যেটা ভাবে ওর বয়ফ্রেন্ডও সেরকমই ভাবে, ওর যেটা ভালো লাগে ওর বয়ফ্রেন্ডেরও সেটা ভালো লাগে, সেদিকেই বেশি ইন্টারেস্ট আছে। মানে ওদের মধ্যে না মানে কমন বিষয়গুলো খুব বেশি ছিল, যেখানে ওর আর ওর বয়ফ্রেন্ডের মানসিকতাটা অনেকটা একধারারই ছিল। তো সেই জায়গা থেকেই বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসা। তো ওদের রিলেশনশিপ মোটামুটি 3 বছরের। এবার এই 3 বছরের মধ্যে প্রথম 1.5 বছর খুব ভালো কাটে, মানে ওর সাথে ওর বয়ফ্রেন্ডের কোনো ঝগড়া, কোনো ঝামেলা, কোনো অশান্তি কিচ্ছু নেই। দুজনে দুজনকে খুব প্রচুর সময় দিত। দুজনে ফিউচারে কি করবে, কখন কোনটা করবে, কোন কাজটা কখন করবে, সেটা নিয়ে ওদের মধ্যে খুব ডিটেলে আলোচনা হতো। এবার 1.5 বছর পর থেকে মানে ওরা একটা প্ল্যান করেছিল যে ওরা একটা ফান্ড বানাবে, একটা টাকা, একটা জয়েন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে এবং সেখানে দুজনে মিলেই টাকা রাখবে। তার কারণটা হচ্ছে দুজনেই একদম মানে ছাপোষা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো ওরা যখন রিলেশনশিপে আসে, তো তখন ওরা ঠিক করেছিল যে আমরা মোটামুটি 4 বছর পরে বিয়ে করব। তো সবারই একটা স্বপ্ন থাকে যে বিয়ে করে নিজের বাড়িতে উঠব। তো যেহেতু ওদের দুজনেরই মানে ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড সেটা খুব স্ট্রং নয়, তো সেই জন্য দুজনে মিলে ঠিক করেছিল যে ওরা একটা কমন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে কিছুদিনের মধ্যেই, এবং সেখানে ওরা দুজনেই যে যেরকম যে মাসে পারবে টাকা রাখবে এবং সেই টাকাটা থেকেই ওরা একটা ফ্ল্যাট কিনবে। তারপরে যেটুকু যা লোন নেওয়ার দরকার পড়বে সেটা দুজনেই যেহেতু চাকরি করে তো লোন নিয়ে নেবে। এবার সেই ওয়াইজ ওরা যখন এটা ঠিক করে তার 1-2 মাসের মধ্যে একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওরা খুলে ফেলে এবং সেখানে দুজনে মিলে টাকা রাখাও শুরু করে। এবার ও যেটা জানিয়েছে যে ওর বয়ফ্রেন্ড যে টাকাটা ইনকাম করে সেটা ওর থেকে কিন্তু অনেকটাই বেশি। ও খুব বিশাল যে রোজগার করে সেটা নয়, আর ওর খরচাটা একটু বেশিই হয়। তো ও বলেছে যে আমার খুব খেতে ভালো লাগে আর আমি মানে মোটামুটি ভালো দামি জিনিস খাই, তো সেই জন্য আমার একটু খরচা বেশিই হয়। এবার প্রথম যখন ওই অ্যাকাউন্টটা বানানো হয়, যখন টাকা রাখা শুরু হয়, তখন কিন্তু ওদের মধ্যে এরকম কোনো কথা হয়নি যে দুজনেই সমপরিমাণ টাকা রাখবে, যে যেরকম যে মাসে পারবে সেরকম টাকা রাখবে, এটাই কথা হয়েছিল। এবার স্বাভাবিকভাবেই ওর বয়ফ্রেন্ড একটু বেশি টাকা রাখছে, ও একটু কম টাকা রাখছে, এবং এটা নিয়ে কিন্তু প্রথম ওর বয়ফ্রেন্ডের কোনো সমস্যা ছিল না। বাট যখন ওরা আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আরও কথা বলে যে এবার ওরা মানে মোটামুটি ঠিক করবে যে ওরা 1-1.5 বছর পরে বিয়ে করবে, তো দুই ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয়। তো ওদের সম্পর্ক শুরু থেকেই কিন্তু দুই বাড়ি থেকেই জানতো, মানে ওরা দুই বাড়িতে জানিয়েই দিয়েছিল। এবার দুই বাড়ি থেকে তাদের সম্মতিও ছিল, কিন্তু এবার যখন বিয়ের জন্য স্পেশালি কথাবার্তা বলা শুরু হলো, তখন যেটা দেখা গেল যে ছেলেটির মা সে কিন্তু মানে বিষয়টা প্রথম থেকে জানলেও মানে এখন যখন সিরিয়াসলি বিয়ের বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে, ওনার যেন কোথাও একটা পছন্দ নয়। মানে পছন্দ নয় বলতে উনি সরাসরি মানে পছন্দ নয় সেটা বলেননি, কিন্তু উনি ঠাড়ে ঠোড়ে বোঝাতে থাকে যে
আমার ছেলের ইনকাম বেশি, আমার ছেলেকে এই সংসারে বেশি টাকা দিতে হবে, তোমার ইনকাম বেশি নয়, এরকম আর কি টুকটাক বলতে থাকে। তার মধ্যে ওর কোনো ভাই বা দাদা নেই। তো সেটা নিয়েও ওর ছেলেটির মা আর কি ঠাড়ে ঠোড়ে বোঝায় যে তোমার বাবা মায়ের কোনো ক্রাইসিস হলে তোমাকেই তো টাকা পয়সা দিতে হবে, আমার ছেলেকে যেতে হবে, হেল্প করতে হবে। একটুখানি মিন মাইন্ড যে আছে সেটা বোঝা যায় তার কথাবার্তায়। এবার এটা শুনে বুঝতেই পারছেন যে কোনো মেয়ের একটু খারাপ লাগবে, তো ওর বয়ফ্রেন্ডকে সে কথাটা জানায় যে তোমার মা এরকম এরকম বলেছে। তো বয়ফ্রেন্ড বলে যে দেখো তুমি মায়ের কথা তো ধরো না, মা যা বলার বলেছে, রিলেশনশিপ তো তোমার আর আমার মধ্যে, আর আমরা যখন একে অপরকে ভালোবাসি পছন্দ করি, এখানে তো কোনো টাকা পয়সা রেসপন্সিবিলিটি এগুলো তো দুজনেই দুজনের রেসপন্সিবিলিটি নেব, দুজনেই দুজনের ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেব, এটা নিয়ে তো আলাদা করে কথা বলার কিছু নেই। মা যা বলেছে সেটা আমার কথা তো নয়, তো তুমি এই কথাগুলোকে ধরো না। এইবারে যেটা ও জানিয়েছে যে বিগত ওই 8-9 মাস ধরে ওর বয়ফ্রেন্ডের মা ওর জন্য মাঝে মধ্যে কিছু না কিছু একটা খাবার করে পাঠায়। মানে কিছু একটা হয়তো রান্না করলো, রান্না করে ছেলের হাতে দিল, বললো যে তুই তোর সাথে দেখা করতে যাচ্ছিস, তো ওকে এইটা খাইয়ে দিবি। তো ছেলেটা নিয়ে আসে এবং ছেলেটাও দেখছে যে মানে ওরও মনে হচ্ছে যে আমার মা আমার হবু স্ত্রীকে কত ভালোবাসে, ওর জন্য লাড্ডু বানিয়ে পাঠাচ্ছে, কখনো মিষ্টি বানিয়ে পাঠাচ্ছে, কখনো কোনো রান্না করে পাঠাচ্ছে। এবার ছেলেটির মা এর আগে যে কথাগুলো বলেছিল সেটা ওর খারাপ লেগেছিল মেয়েটার, তো সেটার একটা প্রভাব তো ছেলেটার উপরেও পড়েছিল। এবার ছেলেটা ভাবছে যে মা তো খুব ভালো, ওই কথাগুলো হয়তো ওকে বলে ফেলেছে, কিন্তু মায়ের মন তো খুব ভালো, আমার হবু স্ত্রীকে এত ভালোবাসছে, এত কেয়ার করছে। কিন্তু যে মেয়েটি আজকের ইমেলটা করেছে সে বলছে যে দিদি আমার মনে হচ্ছে ওই যে খাবারগুলো করে পাঠাতো, আমি তো প্রথম খেয়ে নিতাম, অতটা বুঝতাম না, কিন্তু আমার মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে ওই খাবারগুলো খাওয়ার পর না আমার একটা কীরকম অস্বস্তি হয়। সেটা আমি প্রথম বুঝতে পারিনি, বাট রিসেন্ট 2 মাস হয়েছে আমি বুঝতে পারছি যে ওই খাবারটা খেলেই আমার একটা অস্বস্তি হয়। মানে অস্বস্তি বলতে ও যেটা লিখেছে যে এই অস্বস্তিতে কোনো মানে খেলাম ইনডাইজেশন হলো বা অ্যাসিডিটি হলো সেটা নয়, একটা অদ্ভুত টাইপের অস্বস্তি হয়। এবং এই অস্বস্তিটা যখন থাকে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখা করতে একদম ইচ্ছে করে না। মানে ওদের হয়তো মানে ছুটির দিন স্যাটারডে হয়তো কোনো একটা খাবার দিয়েছে, এবার ও খেয়েছে, ওর অস্বস্তি হচ্ছে। এবার সানডে হয়তো ওদের কোথাও একটা যাওয়ার প্ল্যান হয়েছে বা কোথাও ঘুরতে যাবে বা রেস্তোরাঁয় খেতে যাবে, ও না আর ইচ্ছে করে না এবং ওর বয়ফ্রেন্ডের সাথে অনিচ্ছাকৃত একটু খারাপ ব্যবহার করে ফেলে। এবং এই জিনিসটা কিন্তু মানে লাস্ট 2 মাসে ও মানে পয়েন্ট আউট করেছে যে ওই খাবারটা খাওয়ার পরেই এটা হয়। আর শুধু তাই নয়, এই যে ওদের যে মানে যে জয়েন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে যে টাকা রাখা হয়, ওর বয়ফ্রেন্ড 1-2 বার ওকে বলে যে তুমি না আরেকটু বেশি করে টাকা রাখার চেষ্টা করো, এত কম টাকা তুমি রাখছো, বাড়ি করতে কিন্তু অসুবিধা হবে। এবার স্বাভাবিক এটাও ওর একটু খারাপ লাগে, কারণ যখন ওদের সম্পর্কটা শুরু হয়েছিল তখনই এইসব নিয়ে অনেক কথা হয়েছে এবং সেখানে কোথাও এটা ওরা ঠিক করেনি যে ওরা দুজনই সমপরিমাণ টাকা রাখবে। তো বলে যে দেখো আমি যতটা পারছি রাখছি, এর থেকে বেশি টাকা আমি এই মুহূর্তে রাখতে পারবো না। তো সেটাও মানে ওর বয়ফ্রেন্ডের একটু খারাপ লাগে, তো ও 2-4 কথা শুনিয়েছে। মানে ও বলতে চাইছে যে আমার বয়ফ্রেন্ড কিন্তু একেবারেই এরকম স্বভাবের নয়, ও খুব ভালো, খুব আন্ডারস্ট্যান্ডিং। এবং ও আমাকে বলেছিল যে তোমার যদি মাসে গেলে যদি তুমি 1000 টাকা পারো তুমি 1000 টাকাই রাখবে, কোনো প্রবলেম নেই। কিন্তু সেই ছেলেটা কীরকম যেন আস্তে আস্তে মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং মানে ও এটাও দেখেছে ওই খাবারটা হয়তো ওকে দিয়েছে, ও তো আর ওর বয়ফ্রেন্ডের সামনে কিছু বলতে পারেনি, ও বলেছে যে ঠিক আছে তুমি আমাকে খাবারটা দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে খাবো। তো ও কী করেছে, বাড়িতে এসে খায়নি, ফেলে দিয়েছে। এবার ফেলে দেওয়ার পরে ও দেখছে যে অন্য দিন যখন ও খায় তার পরের দিনটা ওর খুব খারাপ, যে ওর বয়ফ্রেন্ডের সাথে নয় ঝগড়া হবে, নয় কোনো মনোমালিন্য হবে, বা যদিও বেরোনোর পরেও মানে এক্সপিরিয়েন্স ভালো হয় না। কিন্তু ও দেখছে ওই খাবারটা অ্যাভয়েড করে ওর কিন্তু মানে ভালোই হয়েছে। কিন্তু ওর মনে হচ্ছে যে ওই খাবারের সাথে ওর যে হবু শাশুড়ি মা সে নয় কিছু মিশিয়ে দিচ্ছে, মানে কিছু একটা টুকটাক করছে। এবং সেটা শুধু ওকে করছে তাই নয়, ওর বয়ফ্রেন্ডকেও করছে, মানে ওই ভদ্রমহিলা তার নিজের ছেলেকেও করছে। এবং সেই জন্যই ওর ছেলেও কিন্তু আস্তে আস্তে ওর প্রতি একটু একটু করে
কীরকম যেন একটা মানে যে ছেলেটা আগে কোনো এরকম বিরূপ মন্তব্য করতো না, সে এরকম মন্তব্য করছে, টাকা পয়সা নিয়ে কথা বলছে আস্তে আস্তে। এবং যখন ও ব্যাপারটাকে তুলে ধরছে যে তুমি কেন এভাবে বলছো, এভাবে তোমার বলাটা ঠিক না, তখন আমার ছেলেটা বুঝছে যে হ্যাঁ ঠিকই তো, আমারই ভুল, জানি না কী মনে হলো আমি তোমাকে কথাগুলো বলে ফেললাম এটা। তো ওর মনে হচ্ছে, এবং মানে এটা ওর মনে হওয়ার পিছনে আবার আরেকটা কারণও আছে যেটা ও বলেছে, যে দিদি একবার আমার বয়ফ্রেন্ড আমাকে বলে ফেলেছিল যে আমার মা সকালবেলা এরকম মঙ্গলবার দিন করে কোথাও একটা যায়, এবং কোথাও একটা যায় এবং সেটা কোনো মন্দির বা এরকম কিছু জায়গা নয়, সেটা কোথায় এক্স্যাক্ট যায় সেটা কিন্তু ওর বয়ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল তার মাকে, যে মা তুমি মঙ্গলবার করেই সকাল সকাল কোথায় যাও। তো যদি কেউ নর্মাল মন্দিরেই যাবে তাহলে তো সে বলতেই পারে যে হ্যাঁ আমি অমুক জায়গায় গেছিলাম। তো সে সেভাবে স্পেসিফিক কিছু বলে না, শুধু মাঝে মধ্যে একটা করে সন্দেশের ভাঙা টুকরো বয়ফ্রেন্ডকে দেয়, বলে যে তুই খেয়ে নে। তো মা দিচ্ছে, ছেলেও খেয়ে নেয়। আবার একবার ওই সন্দেশের একটা টুকরো মানে নিজে খেয়ে ওর বয়ফ্রেন্ড আবার ওর জন্যও এনেছিল, এবং তখন তো এই বিষয়গুলো অতটা বুঝতো না, তো খেয়েও নিয়েছিল। যাই হোক, তো ওর এখন মেন কনসার্ন হচ্ছে যে সত্যি মানে আমি মোটামুটি নিশ্চিত যে আমার শাশুড়ি মা আমার সাথে আমার বয়ফ্রেন্ডের সম্পর্কটাকে খারাপ করার জন্য বা পুরোপুরি কাট আপ করে দেওয়ার জন্য সে টুকটাক করছে বা এরকম কোনো কিছু করছে, কোনো নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করছে, এবং সেটার প্রভাব কিন্তু আমাদের সম্পর্কের উপরেও মাঝে মধ্যে পড়ছে। তো আমি এখান থেকে কি করে মুক্তি পেতে পারি এটাই ও জানিয়েছে। তো যাই হোক, এটা একটা সত্যি কিন্তু খুব সিরিয়াস প্রবলেম, কারণ ও মানে মেয়েটি যার সাথে তার বাকি জীবনটা কাটাতে চলেছে, তার মাই যদি এই ধরনের মানসিকতা রাখে বা ওকে যদি সত্যি সত্যি মন থেকে পছন্দ না করে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা বা সেই সম্পর্কটা কিন্তু পরবর্তী সময় গিয়ে একটা খারাপ মানে একটা খারাপ কিছুরই পরিণতি হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ মানে একটা ছেলে, তাকে যদি কন্টিনিউয়াস কেউ, আমি টুকটাক মানে কালো জাদু এগুলো আমি বাইসাইড করে রাখলাম একটা মুহূর্তের জন্য, কিন্তু কেউ একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, বা তাকে যদি কন্টিনিউয়াস তার মা বলতে থাকে বা খারাপ কথা বলতে থাকে বা তার কানের সামনে এমন কিছু বলে মেয়েটির সম্পর্কে নেগেটিভ, সেটা প্রথম প্রথম যদি সম্পর্কে প্রভাব নাও ফেলে, একটা সময় কিন্তু আসতেই পারে যে ছেলেটাও ভাবলো যে ঠিক আছে, মা যখন এত বলছে কোথাও না কোথাও কিছু না কিছু হয়তো ভুল আছে। এটা হতে পারে, কারণ মানে মানুষ কিন্তু মানে হয়তো সহজে কনভিন্স হয় না, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তের জন্য কিন্তু মানুষ আবার কনভিন্স হয়েও যায়, স্পেশালি যখন একদম নিজের কেউ সেটা করে। তো আমি বলবো যে প্রথম কথা, যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে এটা নিয়ে সরাসরি কথা বলো, দরকার হলে তুমি তোমার হবু শাশুড়ি মার সাথেও কথা বলো, তাকে জিজ্ঞেস করো যে তার অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। আর রইল উনি কিছু টুকটাক করছেন, তো সেটা ক্ষেত্রে আমি বলবো যে দেখো, এটাকে তো তুমি আটকাতে পারবে না, তবে অবশ্যই তোমার যেখানে ডাউট হবে তুমি সেইটা করবে না। মানে তোমাকে ধরো এরকম কিছু খেতে দিল, তুমি খেলে না, কিন্তু দেখো যখন বিয়ে হয়ে যাবে তখন তো তুমি ওই বাড়িতেই যাবে, ফলে তখন যদি ওনার কিছু করার হয়, উনি হয়তো তোমার অজ্ঞানেই এইরকম কোনো একটা কিছু তোমাকে হয়তো খাইয়ে দিতেও পারে। তা আমি বলবো তুমি রোজ মা দুর্গার নাম করো, শ্রী বজরংবলীর নাম করো, শ্রী হনুমান চালিসা পাঠ করো, পারলে মা চণ্ডী পাঠ করো। দেখো তোমার ক্ষতি কিন্তু এভাবে চট করে কেউ করতে পারবে না। আর তোমার যেখানে মনে হবে যে না এইখানে একটা কিছু ব্যাপার আছে, তুমি সরাসরি তাকে জিজ্ঞেস করবে। দেখো, জিজ্ঞেস করার মধ্যে কোনো খারাপ নেই, তুমি সরাসরি জিজ্ঞেস করবে যে আপনি কি আমার খাবারে কিছু দিয়েছেন, বা আপনি কি এরকম কোনো জায়গায় যান। দেখবে সে কি বলে। সে যদি মিথ্যে বলেও, সে যদি তোমার সামনে স্বীকার নাও করে, সে কিন্তু এটুকু বুঝে যাবে যে তুমি ব্যাপারটা বুঝে গেছো। আর সত্যি বলতে কি, আমি বলবো এই যে ব্যাপারগুলো রয়েছে, চেষ্টা করো এগুলো বিয়ের আগে মিটিয়ে নেওয়ার। কারণ দেখো, বিয়েটা একবার হয়ে গেল, তারপরে যদি তোমার শাশুড়ি মাই তোমার এগেইনস্টে এই ধরনের কাজ করতে থাকে, তাহলে কিন্তু তোমার মানে সাংসারিক সুখ শান্তি এটা কিন্তু বিঘ্নিত হবেই হবে। তাই আমি বলবো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সবার আগে কথা বলো, এবং তাকে বলো যে সেও যেন তার মায়ের সাথে এই বিষয়ে একদম মানে খোলাখুলি কথা বলে, এবং কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, একদম ক্লিয়ার অ্যান্সার চাইবে যে তার তোমাকে পছন্দ হ্যাঁ কি না। যদি না হয় তাহলে সেটা কেন, তুমি দেখো যে তুমি সেটার জন্য কি করতে পারো, এবং তোমার বয়ফ্রেন্ড সেক্ষেত্রে কোন সাইডে দাঁড়ায় বা উনি কি ডিসিশন নেয়, সেটাও কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি তুমি ওই মানুষটাকে ভালোবেসেই তাকে বিয়ে করেই কিন্তু সারাটা জীবন কাটাবে। তা আমি বলবো যে
তুমি ভগবানকে ডাকো, তার নাম নাও, তিনি নিশ্চয়ই তোমার সাথে কোনো কিছু খারাপ হতে দেবেন না। তবে হ্যাঁ, সাবধানে থাকো এবং এই বিষয়টা নিয়ে বিয়ের আগে অবশ্যই একদম ডিটেলসে কথা বলো। কোথাও যদি মনে হয় যে না, এখানে বিশাল সমস্যা আছে এবং সেই সমস্যা চট করে সমাধান করা সম্ভব নয়, বা এই সমস্যার সমাধান হয়তো হবে কি হবে না সেটাও তুমি জানো না, তাহলে আমি বলবো বিয়ে করার ক্ষেত্রে একটু ভেবে দেখো। কারণ বিয়েটা সারা জীবনের, তাই না? আর বিয়ের পরে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা কিন্তু মোটেই খুব ভালো বিষয় নয়, সেটা সবাই আমরা বুঝি, সবাই জানি। এটুকুই বলার আছে এবং তোমার আগামী দিনের আগামী জীবন খুব ভালো থাকুক, এটাই কামনা করি। তো এটাই ছিল আজকের ইমেল। আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি চলে যাব আজকের মূল ভৌতিক ঘটনায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এইটুকুই বলার ছিল। এবারে চলে যাই আজকের মূল ভৌতিক ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে এই রাজধানী এক্সপ্রেসে সে প্রথমবারের মতোই কিন্তু জার্নি করছিল। তো ইন্ট্রোডাকশানে তো আমি ওর নাম বলেইছি আপনাদেরকে। আমাকে এই ঘটনাটা সুছন্দা লিখে পাঠিয়েছে। তো ওর মাসির বিয়ে, ওর মাসিরা বহু বছর থেকে দিল্লিতে সেটেলড। তো ওখানেই ওর মাসির যে মেয়ে তার বিয়ে স্থির হয় এবং যথারীতি ওরা তো ভীষণ আনন্দিত এবং খুব এক্সাইটেড। এর আগেও ওরা বেশ কয়েকবার মাসির বাড়ি দিল্লিতে গেছে, কিন্তু এবার বুঝতেই পাচ্ছেন মাসির মেয়ে দিদির বিয়ে, তো প্রচণ্ড এক্সাইটমেন্ট, প্রচণ্ড খুশি, খুব আনন্দের একটা সময়। অনেক দিন থেকে এই বিয়ে নিয়ে প্রচুর প্ল্যানিং হয়েছে, প্রচুর পরিকল্পনা, কিভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় কিভাবে সাজবে, সব কিছু। তো ওরা বিয়ে 3 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, একদম লাগেজ ফাগেজ নিয়ে। ওরা রাজধানী এক্সপ্রেস করে কলকাতা থেকে, মানে হাওড়া থেকে আর কি, ওরা নিউ দিল্লির উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেসে জার্নি শুরু করে। এবার ওই 4:50 নাগাদ ওরকমই টাইমে আর কি রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে দিল্লির উদ্দেশ্যে। এবার ওদের ট্রেনটা, ওরা তো মোটামুটি আগেই স্টেশনে পৌঁছে গেছিলো। ট্রেনটা যখন প্ল্যাটফর্মে দেয় সঙ্গে সঙ্গে ওরা উঠে পড়ে নিজেদের সিট দেখে বসে ঠসে পড়ে ব্যাগপত্র রেখে ওরা মোটামুটি সেটেল হয়ে গেছে। এবার ট্রেনটা ছাড়ার একদম মানে কত হবে, ওই 3-4 মিনিট আগে, মানে ওদের যে কম্পার্টমেন্টটা ছিল সেখানের সাইড লোয়ার আর সাইড আপারে যে সিটগুলো থাকে সেই দুটো সিট প্রথম থেকেই ফাঁকাই ছিল। এবার ট্রেনটা ছাড়ার ঠিক 3-4 মিনিট আগে একজন ভদ্রমহিলা বেশ হন্তদন্ত হয়ে মানে ওদের ওই যে কম্পার্টমেন্টটা সেখানে ওঠে এবং এসেই ভদ্রমহিলা ওই সাইড লোয়ারের নিচের সিটের নিচে যে জায়গাটা থাকে সেখানে উনি ওনার ট্রলি ব্যাগটা ঢোকায়। তো ভদ্রমহিলার যেটা ও ডেসক্রিপশন দিয়েছে সেটা হচ্ছে, সেটা মানে ধরুন ওই বয়স হবে 50-51, একটি সাদার উপরে খুব সুন্দর চিকনকারির কাজ করা একটা সালোয়ার কামিজ পরেছে। ভদ্রমহিলা মানে ভীষণ ফর্সা, প্রচণ্ড সপ্রতিভ আর মানে ভীষণ রকমভাবে মেনটেন্ড একজন মহিলা। মানে বয়স আছে তার 50-51 বছর বয়স হবে, বাট শি ইজ ভেরি ভেরি বিউটিফুল অ্যান্ড প্রচণ্ড স্মার্ট। তো সানগ্লাসটা খুলে উনি মানে মনে হলো যে উনি খুব দেরি হয়ে গেছিলো, ভাবছিলেন যে একটু হলে হয়তো ট্রেনটাই মিস হয়ে যেত। তো যাই হোক, উনি উঠে বসলেন এবং মানে ভদ্রমহিলার প্রেজেন্সটাই এমন না যে মানে উনি যখন ওই কম্পার্টমেন্টে এলেন সবাই ওনার দিকে একটু করে তাকাচ্ছে। মানে এক একজনের দেখবেন অরাটাই এমন হয় যে ফট করে একটা ঘরে ঢুকলে বা ফট করে একটা কোথাও এলে মানে একটা প্রেজেন্সটা বেশ বোঝা যায়। তো ভদ্রমহিলা একদম সেরকমই টাইপের ছিলেন। তো উনি এসেই নিজের ফোনটা একটু ঘাঁটলেন, তারপরে মনে হলো কাউকে উনি ফোন করলেন। এবার সুছন্দা
ওই কম্পার্টমেন্টেরই মানে দুদিকে যে দুটো তিনটে করে যে সিট থাকে সেরকমই একটা সিটেও বসেছিল ওর বাবা মা। অন্যদিকে উল্টো দিকে তিনটে সিটেও আবার লোকজন যথারীতি ছিল এবং যথাসময় ট্রেনটা ছেড়ে দেয়। এবার ট্রেনটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনে টিটি আর কি, যিনি টিকিট পরীক্ষা করেন, টিকিট চেক করেন, তো সেই ভদ্রলোক আসে। এবার উনি যখন এই ভদ্রমহিলার কাছে আসে তো উনি বলছেন যে মানে দুজনেরই আর কি সারনেমটা সমান, মানে সাইড আপার আর সাইড লোয়ার দুটো তো সিট, তো দুটো সিট দুজনের নামে বুকিং আছে। তো ভদ্রমহিলা বলেন যে হ্যাঁ, আমার সাথেই ওর আসার কথা ছিল, তো ও তো এই সময় এখানে আসতে পারলো না, তো ও আমাকে বলেছে যে ও গয়া থেকে উঠবে। মানে রিজার্ভেশন রয়েছে পুরো হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত, কিন্তু ওনার সাথে যা ট্রাভেল করার কথা ছিল সে আর কি ঠিক সময়ে হাওড়া স্টেশনে আসতে পারেনি, বা তার হয়তো অনেক আগেই আসার কথা ছিল, তো সে হাওড়া থেকে না উঠে সে গয়া থেকে উঠবে। মানে ওই ট্রেনটা গয়াতে যখন মানে হল্ট করবে তখন ওই সিটের যে ব্যক্তি যার হাওড়া থেকে ওঠার কথা ছিল সে গয়া থেকে উঠবে। তো যিনি টিকিট পরীক্ষা করছিলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, উনি কি আসতে পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়ে গেছে, চলে আসবে, কোনো ব্যাপার না। তো বললো ঠিক আছে। এবার ওই ভদ্রমহিলা, আপনারা হয়তো জানেন যে রাজধানী এক্সপ্রেসে কিন্তু পুরো ফুল খাবার প্রোভাইড করা হয়, একদম বিকেল থেকে পরের দিন সকালের ব্রেকফাস্ট অবধি কিন্তু পুরোটাই প্রোভাইড করা হয়। তো যথারীতি সেটা সবাই জানে যারা ওই ট্রেনে টিকিট কাটে, তো কেউ তার ওইভাবে খাবার ক্যারি করে না। তো যথারীতি বিকেলবেলা যখন খাবার এলো, চা, তার সাথে আরও যে সমস্ত স্ন্যাক্স দেওয়া হয় ট্রেনে, তো যখন এলো তো ভদ্রমহিলা শুধু চাটা নিলেন এবং জলের বোতলটা নিলেন, আর উনি কোনো খাবার নিলেন না। উনি চাটা একটু খেলেন, তারপর উনি সেটাও রেখে দিলেন। এবার সুসন্ধ্যা যেটা আমাকে লিখেছে ইমেলে যে ম্যাডাম আমি না মানে ওই যখন থেকে ওই ভদ্রমহিলা আমাদের ওই কম্পার্টমেন্টে ঢুকেছে, কেন জানি না আমার ওনাকে মানে দেখে মনে হচ্ছিল ওনার দিকে তাকিয়েই থাকি। মানে হাতে খুব সুন্দর করে মানে নেল পেন্ট করা রয়েছে, খুব উগ্র কালার নয়, মার্জিত কালার। আর উনি যেরকম একটা সাদা ধপধপে চুড়িদার পরেছেন, এত সুন্দর করে চুলটাকে বেঁধেছেন, মানে কোনো কিছু সাজই যে খুব উগ্র সাজ বা খুব বেশি সেজেছেন তা কিন্তু নয়, বাট ওনার ওই স্মার্টনেসটা ওকে না মানে খুব অ্যাট্রাক্ট করছিল। তো ও মাঝে মধ্যেই মানে ওর চোখ ওই ভদ্রমহিলার দিকে যাচ্ছিল। তো ভদ্রমহিলা চা খেয়ে তারপরে উনি কী করলেন, উনি সাইড লোয়ারে সিটটায় বসেছিলেন, তো উনি সেখানে ব্যাগপত্র রেখে উনি কী করলেন, ওপরে উঠে গেলেন, মানে সাইড আপারের সিটটায় উঠে গেলেন। উঠে উনি একটা বই নিয়ে পড়া শুরু করলেন এবং মানে বেশ দামি একটা গ্লাস উনি ইউজ করছিলেন, ডলসি অ্যান্ড গাবানার। তো এটা দেখেও ভাবলো যে বাবা, ডলসি অ্যান্ড গাবানার উনি গ্লাস ইউজ করছেন, তো প্রচণ্ড এক্সপেন্সিভ, ইন্ডিয়াতে তো প্রচণ্ড এক্সপেন্সিভ, আপনারাও হয়তো জানেন। তো যাই হোক, উনি একটা কিছু বই পড়ছিলেন। তো তারপরে মানে মোটামুটি ওই স্ন্যাক্সের কিছুক্ষণ পরে স্যুপ দেয়া হয়। তো যথারীতি স্যুপ সার্ভ করতে ওখানে যারা খাবার সার্ভ করেন তারা এসছে, তো ভদ্রমহিলা স্যুপও নিলেন না, উনি জাস্ট হাত নাড়লেন যে উনি খাবেন না। তো ওরা সবাই খাচ্ছে, আর ওনা মনে মনে ভাবছে যে ইনি রাজধানী ট্রেনে জার্নি করছেন, ইনি কিন্তু কোনো খাবার খাচ্ছে না কেন? সবাই তো বেশ মজা করে আনন্দ করে খাবার খায়, আর মোটামুটি যা খাবার দেয়া হয় সেগুলো হয়তো সবটা সবাই খেতে পারে না, কিন্তু মানুষ নেয় বা কিছুটা খায়। উনি চাটাও যে নিয়েছিল, উনি খুব অল্পই চাটা খান। এবং ও খেয়াল করলো সুছন্দা যে ওই ভদ্রমহিলা ওনার ব্যাগ থেকে কিছু একটা বার করে করে খাচ্ছে। তো ভাবলো যে অবশ্যই ভদ্রমহিলা ভীষণ মেনটেন্ড, হতেই পারে যে উনি হয়তো সেভাবে বাইরের খাবার খান না, উনি নিজের খাবার ক্যারি করেন। এটা অনেকেই আজকালকার দিনে করে, সেলিব্রিটিরা তো করেই। তো ওর না এই পুরো ব্যাপারটা দেখে ওনার মধ্যে আর কি পুরো ব্যাপারটা দেখে ওর না খুব ইন্টারেস্টিং লাগলো ভদ্রমহিলাকে, এবং ও ভাবছে যে ভদ্রমহিলার সাথে যদি একবার কথা বলার সুযোগ পেতাম, আমার মনে হচ্ছে উনি বেশ বড় কোনো জায়গা থেকে বিলং করেন, কোনো হয়তো বড় চাকরি করেন বা কিছু একটা, আমারও না ওনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। এবং ভদ্রমহিলা মানে কারোর দিকে তাকাচ্ছে না, মানে ট্রেনে একা জার্নি করছে, উনি কারোর দিকে তাকাচ্ছেই না, কারোর সাথে কথা বলা তো দূরের কথা, উনি নিজের মধ্যেই আছেন। যাই হোক, তো এর কিছুক্ষণ পরে উনি ওই সাইড আপার সিটটা থেকে সাইড লোয়ারে আবার নেমে এলেন।
উনি ব্যাগ থেকে কিছু একটা বার করছেন, কিছু একটা দেখছেন। এবার একটা জিনিস হঠাৎ করেই সুছন্দার নজরে আসে। তো সেটা কি? সেটা হলো, ও খেয়াল করলো যে ওই ভদ্রমহিলা মাঝে মধ্যে ফোনে কথা বলছে, কাউকে জিজ্ঞেস করছে যে গয়া থেকে উঠবি তো ট্রেনে, গয়া থেকে উঠতে পারবি তো ট্রেনে, এরকম করে বলছে। এবং কখনো ইংলিশে বলছে, সেই ইংলিশের অ্যাকসেন্ট খুব একদম ব্রিটিশ অ্যাকসেন্টের মতো, এরকম করে বলছে। কখনো বাংলায় বলছেন। কিন্তু সুছন্দা খেয়াল করলো উনি যে ফোনটা ইউজ করছেন, অ্যাকচুয়ালি ওনার ফোন থেকে কিন্তু কোনো কল হচ্ছে না। উনি জাস্ট এমনি ফোনে কানের কাছে ফোনটা নিয়ে আছেন, এবং নিয়ে উনি কারোর সাথে যে কথা বলছেন, কাউকে ট্রেনে ওঠার জন্য উনি গাইড করছেন, সেটা বলছে, সেটা সবাই শুনতে পাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওনার ফোন থেকে কিন্তু কোনো কল হচ্ছে না। এবং এটাও একবার নয়, 3 থেকে 4 বার ও জিনিসটা নোটিস করে। এবং ভদ্রমহিলা যখন কলটা কাটছে, উনি প্রিটেন্ড করছেন যে উনি কল করছেন, তারপরে উনি কাট করছেন, এবং উনি আশেপাশে দেখছে যে কেউ ওনাকে খেয়াল করছে কিনা। আর যেহেতু ও একদম আপার সিটে চলে গেছিল, ভেবেছিল যে ঠিক আছে একবার ডিনারের সময় নামবো, তো ও ব্যাপারটাই ওপরের সিট থেকে না খুব মাইনুটলি লক্ষ্য করেছে। এবং ওর মনে হয় যে এটা আবার কি, ওর প্রথমবার যখন মনে হয়েছে যে ভদ্রমহিলা অ্যাকচুয়ালি কাউকেই কল করছে না, তো নিজেরই মনে হয় যে কেন একজন মহিলা এই কাজটা করতে যাবে, এটা করে ওনার লাভ কি দরকার এটা করার। কিন্তু তারপর যখন উনি একটু ভালো করে খেয়াল করেন, ও খেয়াল করলো, তখন ও না বুঝতে পারে যে হ্যাঁ, ও যেটা দেখেছে বা যেটা ও ভাবছে সেটা অ্যাকচুয়ালি ভুল নয়। ওই মহিলা অ্যাকচুয়ালি কাউকেই কল করছে না, কিন্তু উনি ফোনটা কানের কাছে নিয়ে এমন একটা ভাব করছেন যেন উনি সত্যি সত্যি কারোর সাথে কথা বলছেন, এবং কেউ যেন ওনার সাথে কথা বলছে, বাট অ্যাকচুয়ালি ওনার ফোন থেকে কোনো কল হচ্ছে না। এই বিষয়ে ও একদম কিন্তু 100% নিশ্চিত ছিল। এবারে ট্রেনে যখন ডিনার সার্ভ করা হয়, সেটা কিন্তু মোটামুটি তাড়াতাড়ি করে দেওয়া হয়, কারণ অতগুলো প্যাসেঞ্জারকে ডিনার সার্ভ করতে হবে, তারা ডিনার করবে, আবার সেগুলোকে ওখান থেকে নেবে। তো আপনারা সকলেই জানেন যে ডিনারগুলো তাড়াতাড়ি মোটামুটি সার্ভ করে দেয়। তো যথারীতি ডিনার সার্ভ করতে এসেছে। এবার সুছন্দা মনে মনে ভাবছে যে এই ভদ্রমহিলা কি ডিনারটাও নেবে না। তো এটা ভাবনা চিন্তা যখন ও করছে, তো তখন ডিনার সার্ভ করতে এসছে, এবং ওই ভদ্রমহিলা যথারীতি বলে যে উনি ডিনার নেবেন না। তো ওনাকে আরেকবার জিজ্ঞেস করে যে আপনি যদি অন্য কিছু খেতে চান ডিনারে, আপনার যদি রুটি ভাত এগুলো খেতে না ইচ্ছে করে, আমরা কন্টিনেন্টাল বললে দিয়ে দেব। তো তখন উনি জাস্ট হাতটা নাড়িয়ে দেয় যে ওনার কোনো ইন্টারেস্ট নেই। তো তখন এটা দেখে না সুছন্দা ওর বাবাকে বলছে যে আচ্ছা, ওনার যদি খাবার দাবার খেতে নাই ইচ্ছে হতো, তাহলে উনি এই ট্রেনটা নিয়েছে কেন, অন্য কোনো ট্রেন জার্নি করতে পারতো। বেকার উনি খাচ্ছেনও না, অথচ বেশি টাকা দিয়ে রাজধানী এক্সপ্রেসে যাচ্ছে, কেন যাচ্ছে? তো তখন সুছন্দার বাবা ওকে বলে যে না, শুধু তো খাওয়ার বিষয় না, অনেকের টাইমিংটাও খুব ইম্পর্টেন্ট থাকে। আর রাজধানী এক্সপ্রেসের একটা রেকর্ড আছে যে খুব একটা লেট এই ট্রেনটা কখনোই করে না। তো বলছে সেই জন্যই হয়তো উনি রাজধানী এক্সপ্রেসে জার্নি করছেন। আর হয়তো ওনার হতে পারে যে কোনো হেলথ ইস্যুস আছে, বা অনেকে এমনিতেও বাইরের খাবারটা পুরোপুরি অ্যাভয়েড করেন। তো ভাবলো হ্যাঁ, সেটাও হতে পারে। আর ভদ্রমহিলা প্রচণ্ড মেনটেন্ড, সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো দেখলো যে ওই ভদ্রমহিলা ব্যাগ থেকে কিছু একটা বার করে করে খাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি না কী খাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। উনি ব্যাগ থেকে কিছু একটা হাতের মুঠোর মধ্যে নিচ্ছে, এবং ওই হাতটা এমন করে মুখের মধ্যে দিচ্ছে যে উনি বিস্কুট খাচ্ছে না কোনো ফল খাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না। আর উনি মুখটা বন্ধ করে কখনো বই পড়ছে, কখনো মোবাইলে স্ক্রিন স্ক্রল করছেন, এইরকম আর কি। তো যাই হোক, এবার ওরা তো খাওয়া দাওয়া করলো, এবং ট্রেনের মধ্যে কে আর কতক্ষণ জেগে থাকবে। তো ওরাও লাইট অফ করে শুয়ে পড়ে। মোটামুটি ওই 10:30-11টার মধ্যে ওরাও শুয়ে পড়ে, এবং ওদের অপোজিটে যে আরও 3টে সিট ছিল, তো সেখানে একটা ফ্যামিলি ছিল, তো তারাও শুয়ে পড়ে। আর এই ভদ্রমহিলা তিনি সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিয়ে তিনিও শুয়ে পড়েছে। এবার উনি শুয়েছে গিয়ে আপার সিটে, সাইড আপারের সিটটায় শুয়েছে, আর লোয়ারটা তখনও খালি। যাই হোক, তো এরপরে তো মোটামুটি গয়া স্টেশন চলেও এলো। এবার ও তো ভাবছে সুছন্দাটা জেগে আছে, ওর ট্রেনে অতটা ঘুমঠুম হয় না।
তো ভাবছে যে গয়া স্টেশন থেকে তো লোক উঠবে, এই সিটে লোক আসবে। এবার যাই হোক, গয়াতে ট্রেনটা দাঁড়ালো, যতক্ষণ দাঁড়ানোর, বেশিক্ষণ তো দাঁড়ায় না। তো গয়া স্টেশনও ছেড়ে দিল, কিন্তু সুছন্দা খেয়াল করলো যে ওই কম্পার্টমেন্টের ওই সাইড লোয়ারে কেউ এলো না। এবার ও মনে মনে ভাবছে যে এই ভদ্রমহিলা, মনে হলো মানে উনি ভাবছেন যে উনি হয়তো সবাইকে এটা বোঝাতে পারছেন যে উনি কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু সুছন্দা ব্যাপারটা তো আগেই বুঝে গেছিলো যে উনি অ্যাকচুয়ালি শুধুই মানে কানের কাছে ফোনটা নিয়ে কথা বলছেন, অ্যাকচুয়ালি উনি কাউকেই কল করছেন না। তো ও ভাবলো এটাই তো হওয়ার ছিল, কেউ তো আসারই কথা নয়। তো তারপরে ভাবছে যে কে হতে পারে, মানে যার এই সিটটা ছিল, এই ভদ্রমহিলা সে কে হতে পারে, স্বামী নাকি তার ছেলে মেয়ে নাকি অন্য কোনো আত্মীয় স্বজন, কেই বা হতে পারে। তুই করে কথা বলছিল, তো উনি ভাবছিল, মানে সুছন্দা মনে মনে ভাবছিল যে হয়তো ওনার ছেলে বা মেয়ে এইরকমই হয়তো কেউ ওই সিটটার জন্য রয়েছে। যাই হোক, এবার ও মানে চোখটা বন্ধ করে আছে, কখনো এদিক ওদিক দেখছে, কখনো একটু ফোন ঘাঁটছে। এবার হঠাৎ করেই মোটামুটি ওই 12:30 একটা নাগাদ, মানে ওদের কম্পার্টমেন্টটা তো সবাই লাইট অফ করেই দিয়েছে, এবং ওদের আগে আর পরের কম্পার্টমেন্ট সেখানেও লাইট অফ, মানে হালকা হয়তো আলো জ্বলছে, ট্রেনে ওই যে হালকা আলোটা থাকে সেটা হয়তো জ্বলছে। তো খেয়াল করলো যে ওই ভদ্রমহিলা, মানে তাকে দেখে মনে হচ্ছিল যে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওইরকমই রাতের বেলা ওই ভদ্রমহিলা টুক করে নিজের ওই আপার যে সাইড আপারের যে সিটটা ছিল সেখান থেকে নেমে এসে সাইড লোয়ারের সিটের নিচে ওনার একটা ট্রলি ব্যাগ ছিল। তো উনি দেখলো যে ট্রলিটা আস্তে করে মানে বার করছে, যাতে কোনো আওয়াজ না হয়। তো প্রথমে ভাবলো যে হয়তো ট্রেনের সকলে ঘুমিয়ে আছে, উনি কাউকে ডিস্টার্ব করতে চান না, অবভিয়াসলি সেই জন্যই উনি বেশ সন্তর্পণে ট্রলিটা বার করলেন এবং খুব আস্তে আস্তে চেনটা খুললেন। এবং মানে রাতের বেলা কেউ ধরুন নিজের সুটকেস খুলছে, তো হতেই পারে তার কোনো জামা কাপড় নেওয়ার থাকতে পারে, বা অনেকে অনেক ধরনের স্কিন কেয়ার করে, বা যাই হোক কোনো প্রয়োজনীয় জিনিস নিতে কেউ ব্যাগ খুলতেই পারে, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ও ভাবছিল যে এরকমই কিছু হয়তো উনি নেওয়ার জন্য ব্যাগটা খুলছে। কিন্তু কেন জানি না সুছন্দা লিখেছে যে আমি কখনো না কে ব্যাগ খুলছে, কে কী করছে, আমি কখনোই তাতে ইন্টারেস্ট দেখাই না, কিন্তু ওই ভদ্রমহিলার প্রতি আমার প্রথম থেকেই একটা অদ্ভুত ইন্টারেস্ট কাজ করছিল, কারণ ওনাকে দেখে না আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে উনি এত মেনটেন, এত সুন্দর করে আর কি নিজেকে রেখেছে, ওনার মানে সব দিকেই যেন একটা সফিস্টিকেশন রয়েছে সব ব্যাপারে। তো ও দেখছে যে ওই ভদ্রমহিলা একটা লাল কাপড়ে জড়ানো কিছু একটা ব্যাগ থেকে বার করলেন, এবং বার করে উনি ওই নিচে যে সাইড লোয়ারের যে সিটটা রয়েছে সেখানে রাজধানী এক্সপ্রেসের তরফ থেকে যে চাদর দেওয়া হয় বিছিয়ে শোয়ার জন্য, ওরকম একটা চাদর পাতলেন, পেতে ওই লাল কাপড়ে মোড়া কিছু একটা উনি রাখার পরে যথারীতি উনি ব্যাগটাকে আবার নিচে সুন্দর করে সাজিয়ে রেখে দিলেন যেভাবে উনি রেখেছিলেন। এবারে ও না ভাবছে যে এটা কী হতে পারে, মানে ও মানে আপার সিটে রয়েছে, তো আপার সিটে ওর মাথাটা যেদিকে, মানে ও দেখতে পাচ্ছে ঠিক একদম কোনাকুনিভাবে ও দেখতে পাচ্ছে যে ওই সাইড লোয়ারে কী ঘটনাটা ঘটছে। তো ও দেখছে যে ওই ভদ্রমহিলা এদিক ওদিক একবার করে তাকাচ্ছে। এবার যখন এদিক ওদিক তাকাচ্ছে ও দেখতে পাচ্ছে, মানে হালকা আলো তো রয়েছে ট্রেনের মধ্যে, তো সেই হালকা আলোতেই ও দেখছে যে ভদ্রমহিলা এদিক ওদিক তাকাচ্ছে। তো ওর ব্যাপারটা একটু সন্দেহজনক লাগলো যে ভদ্রমহিলা এদিক ওদিক তাকাচ্ছে কেন, আর উনি তো বলেছিলেন যে নিচের সিটে ওনার সাথেই রিজার্ভেশন করা একজন ব্যক্তি আছে, তো সেই বা উঠলো না কেন। তো এরকম অনেক প্রশ্ন ওনার মনে যাচ্ছে। তো তখনও দেখছে যে ওই ভদ্রমহিলা ওই লাল কাপড়টা খুলছে, মানে কিছু একটা জড়ানো রয়েছে ওই লাল কাপড়টা দিয়ে, তো উনি কাপড়টা খুলছে। এবার ওর তো ইন্টারেস্ট আরও বেড়ে গেল যে কী থাকতে পারে। তো উনি দেখলেন উনি বালিশটা নিলেন, মানে যেভাবে একটা মানুষের মাথায় বালিশ দিয়ে শোয় তো ওরকমভাবে একটা বালিশটা রাখলেন। রাখার পরে উনি যখন পুরো কাপড়টা খুললেন, ওই মানে খুব তো বিশাল আলো ট্রেনের মধ্যে ছিল তা তো নয়, অনেকটাই রাত। তো ও দেখছে যে একটা পুতুল, মানে বেশ লম্বা একটা কাপড়ের যে ওই সফট টয়েসগুলো হয় না, সেরকমই একটা সফট টয়েস
সেটার হাইট হবে ধরুন 2 ফুট বা 2 ফুটের একটু বেশি, এরকম একটা পুতুল। এবং সেই পুতুলটার চোখে মুখে মানে ও যেটুকু দেখতে পেয়েছে এরকম একটা কাটা 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 দাগ রয়েছে, বা সেটা দাগ না সেলাই সেটাও অতটা স্পষ্ট বুঝতে পারেনি, যেহেতু অন্ধকার ছিল। এবং ও দেখছে যে ওই পুতুলটাকে উনি যেভাবে মানুষ মাথায় বালিশ দিয়ে ওরকম করে চাদর বিছিয়ে যেভাবে ট্রেনের মানে ওই সিটে শোয়ে, তো মহিলা না ওইভাবেই সযত্নে ওই পুতুলটাকে মানে পুতুলটার মাথার নিচে বালিশ দিয়ে উনি শোয়ালো। এবং তারপরে আবার উনি এদিক ওদিক দেখছে, দেখতে দেখতে ওখানে যে গায়ে দেওয়ার যে চাদর দেয় সেই চাদরটা পুরো পুতুলটার মাথার উপর দিয়ে উনি দিয়ে দিল। এবং দিয়ে উনি পায়ের কাছে মানে পুতুলটার পায়ের কাছে উনি বসলেন, কারণ সিটে তো অনেকটাই জায়গা রয়েছে, একটা পুতুল রাখতে আর কতটাই বা জায়গা লাগে। তো উনি বসে আছেন, বসে শুধু মানে কিছুক্ষণ উনি চুপচাপ বসলেন তা কিন্তু নয়, বসার পরে উনি রীতিমতো বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলেন। এবং এই জিনিসটা যখন ও দেখে সুসন্ধার না প্রচণ্ড অবাক লাগে যে মহিলা কি করছে, এটা একটা পুতুলকে শোয়াচ্ছে। আর মানে ওই সিটে যে কেউ এলো না, মানে উনি যে তার রেসপেক্টে কাউকে ফোন করছে বা কাউকে বলছে যে আচ্ছা তুমি কি এলে না, তাহলে কি তুমি উঠতে পারবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। উনি সোজাসুজি মানে উনি কি করে বুঝলেন যে যার ওঠা সে উঠবে না বা উঠলো না বা সে উঠবেই না, এবং তার সিটে রীতিমতো উনি একটা পুতুলকে শুইয়ে দিলেন। এবং সেই পুতুলটা মানে ও যতটুকু দেখতে পেয়েছে মানে খুব বীভৎস টাইপের, মানে কাটা মুখের উপরে মনে হচ্ছে কেউ মানে কাটা চিহ্ন ক্রস 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 এরকম দিয়ে রেখেছে। আর পুতুলটা কিন্তু বেশ মানে নতুন পুতুল সেটা নয়, বেশ ময়লা হয়ে গেছে, সফট টয়েসগুলো কাপড়ের টয়েসগুলো যেরকম হয় আর কি, কিছুদিন ব্যবহারের পরে সেটা নোংরা হয়ে যায়। এবং উনি আবারও এদিক ওদিক দেখে পুতুলটার পুরো মাথা থেকে পুরো আর কি পুরো পুতুলটাকে উনি ওই চাদর দিয়ে ঢেকে দিলেন। দেবার পরে মানে যদি কেউ দূর থেকে মানে পাশ দিয়ে যদি কেউ যায় সে কিন্তু ফট করে বুঝতে পারবে না যে মানে ওখানে কোনো মানুষ নেই, এমন করেই আর কি বালিশ রেখে মাথা অবধি চাদর দিয়ে উনি রেখেছে। এবং উনি তারপরে খুব অদ্ভুতভাবে উপরে চলে গেলেন, মানে সাইড আপারের উনি সিটে উপরে গিয়ে শুয়ে পড়লেন। এবং শুধু শুয়ে পড়লেন তাই না, উনি কিন্তু রীতিমতো গজগজ করে কিছু একটা বলছে মানে কন্টিনিউয়াস বলে যাচ্ছেন, মানে কিছু একটা চ্যান্ট করছেন এরকম টাইপের আর কি মনে হচ্ছে। তো পুরো জিনিসটা দেখার পরে সুচন্দার কিন্তু প্রচণ্ড অবাক লাগে, এবং ও ভাবছে যে এই ভদ্রমহিলা এত স্মার্ট, এত মেনটেন্ড, উনি বাইরের কোনো খাবার খাচ্ছিলেন না, মানে একদম চোস্ত ইংলিশে কারোর সাথে ফোনে তার আগে উঠেই একজনের সাথে কথা বলছিলেন, কিন্তু সে হঠাৎ করে এই ধরনের একটা কাজ করবে, একটা পুতুলকে এভাবে সিটে শোয়াবে, মানে এটা না ওনার পার্সোনালিটির সাথে মনে হচ্ছে না একদমই যাচ্ছে না। আর তার থেকেও বড় কথা দেখুন, একটা বাচ্চা এরকম একটা কোনো কাজ করে, পুতুলকে নিয়ে শোয়া, পুতুলকে খাওয়ানো, পুতুলকে পড়ানো, সেটা একরকম, কিন্তু এই বয়সে একজন ভদ্রমহিলা সে এইরকম কাজ কেন করছে? আর ওনাকে দেখে মনে হলো যে উনি জানতেনই যে এই সিটটা যার সে উঠবে না। তো উনি আবার মানে তারপরে সুচন্দা ভাবছে যে যদি সেটাই হবে তাহলে উনি বলতেই পারতো টিটিকে যে হ্যাঁ আমি যে 2টো সিট বুক করেছি, সেটা বলতেই বা কী প্রবলেম ছিল। আর উনি শুধু শুধু মানে কল কাউকে সত্যি সত্যি না করে উনি কল করার বাহানাই বা কেন করছিলেন, সেটারই বা কী কারণ থাকতে পারে, কী উদ্দেশ্য থাকতে পারে। তো এত কিছু ভাবছে কিন্তু কোনোটাতেই না মানে ও নিজেকে স্যাটিসফাই করতে পারছে না যে এটা কেন ঘটছে। এবার ও তখন ভাবলো যে না, এমনি তো অনেকক্ষণ জেগে আছি, দেখবেন জেগে থাকলে যা হয় টয়লেট ইউজ করা দরকার পড়ে, অনেক সময়ই হয় যে টয়লেট যেতে হয়, তো ও ভাবলো যে আমি একটু টয়লেট যাই। এবং তার সাথে সাথে ও এটাও ভাবে যে আমি যখন নামবো মানে মানে একটু দেখবো ভালো করে যে কী অ্যাকচুয়ালি ব্যাপারটা। ও এমনি স্পষ্টই দেখেছে যা দেখেছে, তো ভাবলো যে নামবো তো তখন যদি আরেকটু ভালো করে কিছু দেখতে পাই তো সেটা আমি দেখব। যাই হোক, তো ও কী করলো, ও ওর সিট থেকে নেমে বাথরুমে যাবে বলে ও ওখান দিয়ে পাস করছে। এবার ওই সিটের পাশ দিয়ে যখন ও পাস করছে, ও না একটা মানে ভয়ঙ্কর জিনিস একটা ও এক্সপেরিয়েন্স করে। তো সুছন্দা যখন ওই পুতুলটার জাস্ট পাশে মানে ওনা একটুখানি হালকা করে দাঁড়িয়ে গেছিল ব্যাপারটা দেখার জন্য, ও কিন্তু
এটা খেয়াল করে যে ওপরে ওই ভদ্রমহিলা সে কিন্তু শুয়ে পড়েছে, সে জেগেনি। কিন্তু ও যখন এই পুতুলটার পাশে দাঁড়ায় গিয়ে ও পরিষ্কার শুনতে পায় ওই পুতুলটা, মানে পুতুলটা তো পুরো মাথা থেকে পা অবধি ঢাকা, পুরো সিটটা আর কি চাদর দিয়ে ঢেকে দিয়ে গেছে। তো মানে আপনি ধরুন ট্রেনে বা যে বাড়িতেও আপনি ধরুন কারোর পাশ দিয়ে কেউ শুয়ে আছে, আপনি তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাস বা সে যদি হালকা করে নাক ডাকে আপনি কিন্তু শুনতে পাবেন, যতই তার মুখে বা গায়ে চাদর দেয়া থাকুক না কেন। তো ও পরিষ্কার শুনতে পেল ওই পুতুলটা মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, এবং সেটা যে পাশের সিটে যারা যারা শুয়ে রয়েছে তাদের নিঃশ্বাসের শব্দ যে নয়, সেটা কিন্তু খুব ভালো মতোই বোঝে যে ওই নিঃশ্বাসের শব্দটাই পুতুল থেকেই আসছে। এবং ওর না মানে যখনই নিঃশ্বাসের শব্দটাও পায়, ও একটা মুহূর্তের জন্য ওই সিটের সামনে রীতিমতো থেমে যায়, এবং থেমে যখন ও আরেকটু ভালো করে সরার চেষ্টা করে, মানে একটুখানি ঝুঁকে যায় পুতুলটার দিকে, ওই সিটের দিকে, ও তখন বুঝতে পারে সত্যি সত্যি ওই নিঃশ্বাসের শব্দটা কিন্তু ওই পুতুলটা যেখানটার কি শুয়ে আছে সেখান থেকেই আসছে। এটা দেখে না ওর প্রচণ্ড ভয় লেগে যায়, এবং ও খুব সারপ্রাইজড হয়ে যায় যে ব্যাপারটা কি হলো। তো যাই হোক, ও কোনো রকমে ওখান থেকে সোজা গিয়ে যেখানে টয়লেট ছিল সেখানে যায়, এবং ওর কাজ সেরে ও আবার চলে আসে। এবার ও যখন মানে ওর সিটে উঠবে, বা ওর সিটে ও তো একদম মানে আপার বার্থে রয়েছে, এবার ওর সিটের ওখানে আসতে গেলে ওই পুতুলটার যেখানটা শুয়ে আছে সেখানটাকে ক্রস করে আসতে হবে। এবং হঠাৎ করে মানে ও আসছে, এবং ও মনে মনে ভাবছে যে আমি আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবো না, দেখি একটু ঘুম হয় কিনা। এবং ওর মনে কিন্তু কন্টিনিউয়াস চলছে যে আমি এটা কি শুনলাম, পুতুলটা থেকে নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ কি করে আসছে, এটা তো আসার কথা নয়। এবার ও যখন ও সিটের দিকে এগিয়ে আসছে, ওর না মানে প্রচণ্ড আর কি একটা প্যালপিটেশন হচ্ছে। ওর মানে যতই ও নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন যে আমি যেটা দেখেছি সেটা ভুল দেখেছি, বা আমি ভুল ভাবছি, একটা পুতুল কখনো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, এগুলো যখন ও নিজেই নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে ও ওর সিটে উঠতে যাবে, এমন সময় ওর মনে হলো যেন ওই পুতুল আর কি যে ওই সাইড লোয়ার বার্থে শুয়ে আছে সেই চাদরটা একটু নড়ে উঠলো, মানে পুতুলটা যেখানে রয়েছে সেই চাদরটা নড়ে উঠলো। এবং যে মুহূর্তে নড়ে ওঠে ওর না মানে ও একটুখানি ভড়কে যায়, এবং ও তাড়াতাড়ি করে ওর সিটে উঠতে যাবে, ওর মনে হলো যে ওর হাতটা কেউ যেন চেপে ধরেছে, এবং খুব জোরে চেপে ধরেছে। এবং সেই হাতটা চেপে ধরেছে যেই হাতটা ওর ওই পুতুলের দিকের যে লোয়ারের যে সিটটা ছিল সেই দিকে। এবার যে মুহূর্তে ওর হাতটা সজোরে কেউ মনে হলো যেন চেপে ধরেছে, ও ফট করে সিটের দিকে তাকায় এবং দেখে যে ওই পুতুলটা ওই সাইড লোয়ারের যে সিটটায় শুয়ে রয়েছে ঠিক সেইখানটাতেই কেউ ওর হাতটা চেপে ধরেছে, কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না। শুধুমাত্র পুতুলের ওই চাদরটা একটু সরে গেছে, এবং ও যখন প্রচণ্ড ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু মনে হলো যেন কেউ ছেড়ে দিল। কিন্তু ও ভালো করে দেখে ওখানে কেউ ছিল না, এবং ওই সিটে তো একটা বই যে বললাম একটা পুতুল শুধুমাত্র চাদর দিয়ে ঢাকা ছিল, শুধু দেখে চাদরটা সরে আছে, এবং চাদরের নিচ থেকে একটা চোখ মনে হচ্ছে যেন জল জল করছে, একটা চোখ নয়, দুটো চোখ। এটা দেখে না ওর প্রচণ্ড ভয় লাগে, এবং ও ফট করে সিটে উঠে পড়ে। সিটে উঠে ও মানে ভয়ে রীতিমতো ঠক ঠক করে কাঁপছে, এবং ও ভাবছে ব্যাপারটা কি হলো, মানে এত তাড়াতাড়ি বিষয়টা ঘটলো। এবং ও যখন ওই সিটের পাশ দিয়ে এসে যখন ও নিজের সিটে উঠতে গেছিল সেই সময় ঠিক মানে ওর হাতটা যেভাবে কেউ চেপে ধরবে এটা না মানে ওর স্বপ্নেও ভাবতে পারেনি, আর ওখানে কোনো মানুষ ছিলও না। এবারে বিষয়টা খুব বেশিক্ষণ ঘটেনি, ওর হাতটা চেপেছিল হয়তো 3 সেকেন্ড মতো হবে, কিন্তু পরিষ্কার বুঝতে পারে যে ওই যে পুতুলটা যেখানে শুয়েছিল সেখান থেকেই কেউ যেন মনে হলো ওর হাতটা চেপে ধরেছে। এবার একটা পুতুল নিশ্চয়ই একটা মানুষের হাত ওইভাবে চেপে ধরে থাকতে পারে না, আর ও যেটা চাদরের নিচ থেকে মনে হলো একটা চোখ জাতীয় কিছু জল জল করে জ্বলছে, এটাই বা কি। ওর কাছে না ব্যাপারটা মানে প্রচণ্ড একটা শকিং বিষয় হলো।
এবার ও কিছুক্ষণ মানে চুপচাপ শুয়ে থাকে, চোখটা বন্ধ করে, না ব্যাপারটা মানে ও হজম করতে পারছে না যে ওর সাথে কী ঘটলো। তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার যাই হোক, কিছুক্ষণ ওইভাবেই থাকে। কিছুক্ষণ পরে যখন ও নিজেকে একটুখানি ধাতস্থ করলো, তো তারপরে ট্রেনের মধ্যে তো বুঝতেই পারছেন যে অনেকেই মাঝরাতে টয়লেট ইউজ করতে এদিক ওদিক করেই। তো কিছুক্ষণ পরে ওর মনে হলো যে আরে আমি এত ভয় পাচ্ছি কেন? আমি তো নিজের চোখে দেখেছি যে ওই সিটে একটা পুতুল শুয়ে আছে, এবং ও না ওরকম শোয়ার মানে ঘুমের ভান করে যখন চোখটা বন্ধ করেছিল, ও পরিষ্কার বুঝতে পারছে যে ওপরে মানে সাইড আপারে ওই যে ভদ্রমহিলা ছিলেন, সে ভদ্রমহিলা কিন্তু ঘুমোচ্ছেন না, তিনি বারবার এপাশ ওপাশ এপাশ ওপাশ করছেন। এবং সামহাও ওর মনে হয় যে ওই ভদ্রমহিলা ওর উপরে যেন একটু নজর রাখছে। তো কিছুক্ষণ এভাবে ও চুপচাপ থাকে শোয়ার ভান করে, কিন্তু তারপরে না ওর মনে হয় যে না, এই ব্যাপারটা তো ঠিক হলো না, আমার হাতটা তো কেউ তো চেপে ধরেই ছিল, তাহলে কি ওই সিটে কোনো মানুষ শুয়ে আছে? এভাবে একটা মেয়ের হাত চেপে ধরলো, হয়তো খুব সামান্য, ওই যে বললাম 2-3 সেকেন্ডের জন্যই হবে, কিন্তু ও ভাবছে তাহলে হাতটা চেপে ধরলোটাকে। এবং ও কিন্তু এই বিষয়ে স্পষ্ট যে ও যখন আসছিল ঠিক ওই সিট থেকেই ওর মনে হলো, মানে ওই সিটের কাছে যে ওর হাতটা ছিল, ওর বা হাতটা, তো সেই হাতটাই কিন্তু চেপে ধরেছিল। তো তখন ওর মনে হলো না, ট্রেন ভর্তি এত লোকজন রয়েছে, আমার বাবা মা রয়েছে, আমি তারপরেও এত ভয় পাচ্ছি, এত ভয় পাওয়া তো আমার ঠিক না। তো ও তখন মনে মনে ঠিক করলো যে না, আমি নিচে নামবো, এবং নিচে নেমে আমি দরকার হলে ওই চাদরটা সরিয়ে আমি দেখব কে, কারণ এখানে যদি কোনো মানুষ থেকে থাকে তাহলে সে আমার হাত চেপে ধরবে, এটা তো ভালো কথা নয়। এবার তারপরেও শুয়ে শুয়ে ভাবছে যে একটা মানুষ যদি শুয়ে থাকে, একটা ছোট যদি কেউ হয়, মানে ধরুন একটা বাচ্চা ছেলে মেয়েও যদি হয়, তো তারও একটা নির্দিষ্ট তো লেন্থ থাকবে, তাই না? তো ভাবছে যে চাদরটা দেখে তো বোঝাই যাচ্ছে যে ওটার নিচে একটা পুতুলই রয়েছে। তারপরে ভাবছে যে পুতুলটা এটা কি করে করলো। তো পুরো বিষয়টা না প্রচণ্ড কনফিউজড হয়ে যায়, এবং ভয়ও মনে মনে ছিল, কিন্তু ওর বারবার মনে হচ্ছিল যে না, বিষয়টা দেখা দরকার। তো মোটামুটি 1-1.5 ঘন্টা পরে ও আবার সিট থেকে নামলো। সিট থেকে নামার পরে ও না মানে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট নেমে দাঁড়িয়ে রয়েছে, এবং ও ভাবছে যে আমি কি মানে একটু দূর থেকেই চাদরটাকে ফট করে সরাবো। তো তারপরে ভাবছে যে যদি এই চাদরের নিচে কোনো মানুষ থেকে থাকে তাহলে বিষয়টা একটু অড হয়ে যাবে। তারপরে ও ভাবছে মানুষ কি করে থাকবে, আমি তো কন্টিনিউয়াস লক্ষ্য রাখছি, এখানে তো কোনো মানুষ ওঠেইনি, মানে যার সিটে আসার কথা ছিল সে তো আসেইনি। আর একটা মানুষ যদি চাদর গায়ে দিয়ে মানে আপাদমস্তক মুড়ি দিয়েও শুয়ে থাকে, সেটা তো বাইরে থেকে দেখলে বোঝা যাবে ওপর থেকে যে হ্যাঁ এখানে নিচে কোনো মানুষ শুয়ে আছে। ওরকম একটা ফ্ল্যাট সিটের মধ্যে একটা ছোট্ট পুতুল রয়েছে। তো ভাবলো না, আমি এত কেন ভয় পাচ্ছি, আমি মানে ওটাকে সরাবো। এবার একটু মানে 1-2 পা ও এগিয়েছে, এবং পুতুলটার মাথাটা যে জায়গাটা ছিল এই বালিশের কাছে, ও সেখানটা এসে দাঁড়ায়। এবং ও যেটা লিখেছে যে আমার প্রচণ্ড ভয় করছিল, কিন্তু আমার মনে একটা বিষয় বারবার আমি আনছিলাম যে আমাকে এটা দেখতে হবে কী জিনিস, কারণ এই সিটেই কেউ আমার মনে হলো হাতটা চেপে ধরেছিল। এবার যে মুহূর্তে ও চাদরটাকে মানে টাচ করে, ওর মনে হলো একটা মানে অদ্ভুত টাইপের এনার্জি, মানে ধরুন যখন আমরা খুব অল্প ভোল্টেজে কেউ যদি ইলেকট্রিক শক খায়, যেরকম একটা তার শরীরটা করে উঠবে, একটা বিদ্যুৎ খেলে যাবে তার শরীরের মধ্য দিয়ে, যেহেতু মানুষের শরীর তো বিদ্যুৎকে আর কি প্রবাহ করতে পারে। তো এক্স্যাক্ট সেম ওর এক্সপিরিয়েন্স হলো, ওর মনে হলো একটা ইলেকট্রিকের ঝটকা খেলো, এবং অদ্ভুতভাবে একটা খ্যাচ করে মানে ওই পুতুলের যেখানটা আর কি ছিল সেখানে একটা খ্যাচ করে আওয়াজ হলো, মানে খুব অদ্ভুতভাবে কেউ যদি মানে খাওয়া দাওয়ার পরে ঢেকুর তোলে যেরকম একটা আওয়াজ হবে, ও সেটা সেরকম আওয়াজ পেল। এবং অদ্ভুতভাবে ওই পুতুল সহ ওই চাদরটা কীরকমভাবে যেন নড়ে উঠল, এবং এটা দেখে ওর এত ভয় লাগে, এবং অদ্ভুতভাবে মানে ওর না সারা শরীর পুরো থরথর করে কাঁপতে থাকে, এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে সোজা বাথরুমের দিকে চলে যায়, কারণ ওর সেই মুহূর্তে না ভীষণ শরীর খারাপ লাগা শুরু করে। মানে ও ভাবছে যে এটা আমার সাথে কী হলো, মানে ওই রকমভাবে একটা মনে হলো যেন ইলেকট্রিক শক দিল আমার সারা শরীরে, মানে খুব বেশি যে ঝটকা, খুব পাওয়ারফুল ঝটকা সেটা নয়, কিন্তু সারা শরীর দিয়ে একটা হালকা বিদ্যুৎ খেলে গেল। এবং বিষয়টাকে না মানে ও কোনোভাবেই
কোনো যুক্তি দিয়ে সাজাতে পারছে না, এবং ও বাথরুমে ঢুকে দরজাটা ভয়ে বন্ধ করে দেয়। এবার বন্ধ করে দিয়ে না ও চোখে মুখে জল দিচ্ছে, বেসিন থেকে জল নিয়ে চোখে মুখে জল দিচ্ছে, এবং ও ভাবছে যে এটা কী হচ্ছে, আমি এটা কি এক্সপেরিয়েন্স করছি, আর ওইখানে কি আছে। এবং তারপর ওর মনে হয় যে ভদ্রমহিলা কেন ওই সিটে এরকম একটা পুতুলকে শুইয়ে রেখেছে। ভদ্রমহিলাকে দেখে তো কোনোভাবে মনে হচ্ছে না যে তিনি পাগল বা তার কোনো মানসিক অসুস্থতা আছে। যাই হোক, এবার ওর মানে এতটাই ভয় লাগছে যে ওই বাথরুম থেকে বেরিয়ে ও যে মানে নিজের সিটের দিকে আসবে, সেটা আসতেও কেন জানি না খুব ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে। এবং ওর মানে একটা মুহূর্তে ওই বাথরুমে ও 4-5 মিনিট হয়ে গেছে ও রয়েছে, এবার ওর মনে হচ্ছে যে না, এবার শরীরটা ভালো লাগছে, একটু শুতে হবে। কিন্তু ওর বারবার মনে হচ্ছে এই মুহূর্তে যদি ও বাথরুমের দরজাটা খোলে, ওর সাথে কিছু একটা ঘটতে পারে। মানে শুধুই ওর মনে হচ্ছে। ও লিখেছে যে আমার কেন মনে হচ্ছিল আমি নিজেও জানি না, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি এক্ষুনি দরজাটা খুলি, কিছু একটা আমার হয়ে যাবে। যাই হোক, এবার একটা ওইটুকু ট্রেনের বাথরুমের মধ্যে রাতের বেলা শরীরে একটা ক্লান্তি তো থাকেই, তো অনেক সাহস সঞ্চয় করে ও যে মুহূর্তে ও দরজাটা বাথরুমের খুলেছে, মানে ধরুন আপনি একটা ঘরে রয়েছেন, সেই ঘরের আপনি দরজাটা দিয়ে রয়েছেন, এবার দরজাটা খুলেই মানে কেউ ধরুন একদম দরজার সাথে সমান্তরাল হয়ে, মানে কোনো স্পেস নেই, কিন্তু যদি দরজার মুখের সামনে যদি কেউ দাঁড়ায়, মানে আপনি খুলতেই তার মুখের কাছে আপনি চলে যাবেন, এরকম একটা সিচুয়েশান যদি হয়, তাহলে আপনার কেমন লাগবে? ওই রাতের বেলা রাজধানী এক্সপ্রেসে ও যখন ওই মানে বাথরুমের দরজাটা ওপেন করে, ও দেখে ওই মহিলা একদম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, একদম মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং ওই মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে এবং প্রচণ্ড রেগে গেছে, সেটা বোঝা যাচ্ছে। এবং যখন ওর সাথে চোখাচোখি হয়, ও লিখেছে যে আমি না মানে ওই চোখটাকে এই ইমেলে আমি সঠিক ভাষা পাচ্ছি না, যে আমি কী ভাষায় লিখলে আমি আপনাকে বোঝাতে পারবো। ওনার চোখ দিয়ে মনে হচ্ছে উনি আমাকে পুরো ভস্ম করে দেবে। এবং উনি ওঠা থেকে আমি ওনার দিকে অনেকবার তাকিয়েছি, ওনাকে আমি খেয়াল করছিলাম, উনি ভীষণ রকমভাবে স্মার্ট, সুন্দরী একজন মানে প্রৌঢ় ভদ্রমহিলা, কিন্তু ওই মুহূর্তে না চোখ মুখের বিষয়টা যেন একদম চেঞ্জ হয়ে গেছে। এবং উনি যখন ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন, মানে ফট করে কী হয়, আপনি ধরুন বাথরুমের থেকে বেরোচ্ছেন ট্রেনে, এবার কেউ হয়তো বাথরুমে যাওয়ার জন্য বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে, যে আছে সে বেরোলে আমি ঢুকবো, এবার সে তো একটা স্পেস দেবে যাতে আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু ওই মহিলা পুরো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওকে বেরোতে দিচ্ছে না। এবার ওর না বুকের ভিতরটা ধরাস করে উঠেছে যে মুহূর্তে ওই মহিলাকে দেখেছে। এবং ওই মহিলা মানে ও যখন দাঁড়িয়ে রয়েছে, এবার কত হবে ওই 4-5 সেকেন্ড ওরকম করে তাকিয়েছে, তো তারপরে ওই মহিলা একটু সাইড হয়েছে, এবং ও যখন বাথরুম থেকে বেরোচ্ছে বলছে যে আমি আমার হার্টবিট শুনতে পাচ্ছি, এতটা আমার ভয় করছে, আমার এত জোরে হার্ট পাম্প করছে। এবং ওই মহিলা আমাকে বলে যে তোর তো সর্বনাশ হবে, আমি 22 বছর ধরে যেই কাজটা করছি, তুই আমার কাজে বাধা সৃষ্টি করলি, তোর সর্বনাশ হবে। এবং এই কথাটা ওকে বলে, বাট ও না তখন বাথরুম থেকে বেরোচ্ছিল, ওর কানে আসে কথাটা, কিন্তু ওখান থেকে আর কোনো মানে ওই মহিলার দিকে তাকায় ওরা কোনো উত্তর দেওয়া তো দূরের কথা, ও জাস্ট মানে মনে মনে ঠাকুরের নাম করতে করতে মানে বলছে যে আমি কীভাবে যে ওইটুক মানে একদমই সামনে, ওর সিট থেকে খুব বেশি দূরে নয় বাথরুম, মানে ও জাস্ট যাকে বলে দৌড়ে ওর নিজের সিটে এসে, মানে ও বলছে আমি আর তাকাইও নি পুতুলটার দিকে, মানে ওই সাইড লোয়ার সিটের দিকে আমি তাকাইই নি, আমি কোনোভাবে নিজের সিটে উঠে যাই। তো আমার মা তখন বলছে যে কী রে তুই বাথরুম গেছিলি? ও না তখন যে ওর মায়ের গলার আওয়াজটা শুনেছে, ওর ধরে প্রাণ এলো। ও তখন বলছে যে হ্যাঁ আমি গেছিলাম, এবং এই বলে না ও কি করে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, মানে একটা হালকা আলো জ্বালিয়ে দিয়েছে। এবং ও দেখছে যে মানে হয় না, আপনি যতই কোনো একটা কিছুকে ইগনোর করার চেষ্টা করুন না কেন, আপনার কিন্তু বিষয়টা চোখে পড়ে যাবে। ও কিন্তু খেয়াল করলো যে ওই ওপরে কিন্তু ওই মহিলা শুয়ে আছে। এবার ও আগে ওখান বাথরুম থেকে বেরিয়ে চলে এসেছে, এবার ওই মহিলা কিন্তু তখন ওখানেই দাঁড়িয়ে ছিল, আর আসতে গেলে তো ওই একই চ্যানেল ওইখান দিয়েই তো আসতে, অন্য দিক থেকে তো আর আসতে পারবে না। ও তখন ভাবছে যে এই মহিলা এলো কখন, আমি তো আগে এলাম, এই মহিলাকে তো আসতে দেখলাম না।
আমার একদম সামনের যে সাইড আপার সেখানে ওনাকে উঠতে তো হবে। তখন ওর না আরও ভয় লাগলো, এবং পুরো বিষয়টা ওর কাছে প্রচণ্ড রকমভাবে মানে অবাক করা, এবং যার কোনো ব্যাখ্যাই নেই। যাই হোক, ও তো মানে পুরো ঝিমটি মেনে রইল, কোনো ঘুম হয়নি, কিচ্ছু না, আর ওর প্রচণ্ড ভয় করছে। আর দেখুন, এই বয়সে একটা মেয়ে, সে পড়াশুনো করে, সে চাকরি করছে, তো অবভিয়াসলি তার মনে যদি কোনো কিছু যুক্তি না আসে তো সে তো তাও মেলানোর চেষ্টা করবে যে এটা কেন হয়েছে বা কী জন্য হয়েছে। এবার ও না মানে প্রচণ্ড ভয় লাগছে, ওর খুব রাগ হচ্ছে যে ওই মহিলাটা আমাকে এরকম কেন বললো, এবং তার পরক্ষণেই ভাবছে যে আমি তো মহিলাটাকে মানে আমি যখন সিটে এসে উঠলাম আমি দেখলাম ওই মহিলা শুয়ে আছে, তাহলে বাথরুমের কাছে কে ছিল, আর এত তাড়াতাড়ি মহিলা এলেন কী করে? আর যদি এসেও থাকে কোনোভাবে, যদি আমি ধরেও নিই যে আমার পিছন পিছনই উনিও চলে এসেছিল, তাহলে তো আমি ওনাকে উপরে উঠতে দেখতাম, কারণ আমি তো আগে ছিলাম, উনি তো আর আমার আগে আসতে পারবে না। যাই হোক, কোনো রকমে ভোর হলো, আর মোটামুটি রাজধানী এক্সপ্রেস 10:30-11টার মধ্যে ঢুকেই যায়। তো ব্রেকফাস্ট দিয়েছে যেরকম, আর এই ভদ্রমহিলা দেখছে সকালবেলা উঠেছে, এবং ও দেখছে যে ওই ভদ্রমহিলা একদম মানে নিচের সিটটা পুরো খালি, ওখানে ওই পুতুল উনি কখন যে তুলে নিয়ে সেটা আরও খেয়ালও করেনি, এবং উনি দেখছে যে উনি যে সালোয়ার কামিজটা পরে ট্রেনে উঠেছে, উনি সকালবেলা উঠে আবার ওটা চেঞ্জ করেছে, আর অন্যটা সাদা রঙের উনি চুড়িদার পরেছে। যথারীতি উনি ব্রেকফাস্টও নেননি, শুধু জলের বোতল আর চাটা নিয়েছে। এবার ওর মানে খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে। এবার ও ভাবছে মানে ও না মহিলাকে মানে এবার সকালবেলা হয়েছে, ওর বাবা রয়েছে, মা রয়েছে, ট্রেনে আরও লোকজন সবাই জেগে রয়েছে, তো ওর মনে একটু সাহস এসেছে, তো ও না মহিলার দিকে তাকিয়েছে, এবং ওর খুব রাগ হচ্ছে যে আমাকে মহিলা কেন এরকম বললো, এটা আমাকে জানতে হবে, কোশ্চেন করবো মহিলাকে। এবার সকালবেলা যেখানে ওই মহিলা সারা দিনে মানে উনি ধরুন আগের দিন ওই বিকেলবেলা ওঠা হয়েছে, রাত অবধি উনি কিন্তু কোনো সহযাত্রীর সাথে কোনো কথা বলেননি, মানে কারোর সাথেই কোনো কথা বলেনি, ইভেন যারা খাবার দিচ্ছিল তাদের সাথেও মানে একদম যেটুকু না বললে নয় সেটুকুই কথা বলেছে। হঠাৎ করেই ওই মহিলা ওকে দেখে একটা অদ্ভুত মিষ্টি হাসলো, মানে যখন চোখাচোখি হয়ে গেছে, তো ওর তো মানে বিষয়টা ভীষণ অড লেগেছে, তো না হাসতেও পারে না, ওর খুব অবাক লাগে যে মহিলা আমাকে দেখে হাসলো কেন। আর এরকম নয় যে ওনার সাথে আমার কালকে থেকে চোখাচোখি হয়নি কখনো, তা কিন্তু নয়, উনি কিন্তু হাসেওনি, কিচ্ছু না। তো ওই মহিলা তখন ওর মাকে জিজ্ঞেস করছে যে আপনারা কি দিল্লিতে ঘুরতে যাচ্ছেন? এবার ওর মা তো আর এত কিছু জানে না, ওর মা ভেবেছে ঠিক আছে সহযাত্রীদের সাথে গল্প আড্ডা তো হয়ই। তিনি বললেন না, এই তো আমার দিদির মেয়ের এরকম বিয়ে আছে, তাই আমরা সপরিবারে যাচ্ছি। এবার ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় যাচ্ছেন? তখন উনি বললেন যে আমার দিল্লিতে বাড়ি রয়েছে, আর উনি নাকি একটা কোনো আশ্রমের সাথে যুক্ত আছে, তো সেখানে নাকি বাৎসরিক একটা অনুষ্ঠান আছে, তো উনি সেখান থেকে ওখানে যাবেন। আর উনি দিল্লিতে ওনার বাড়ি থাকলে উনি নাকি কর্মসূত্রে মুম্বাইতে থাকেন, তো কলকাতায় নাকি ওনার আত্মীয় ছিল, তো উনি মুম্বাই থেকে কলকাতার আত্মীয়ের বাড়িতে থেকে তারপরে নাকি উনি দিল্লি ফিরে যাচ্ছেন। এবার ওর মাকে জিজ্ঞেস করছে যে কোথায় বিয়ে হচ্ছে, মেয়ে সব কথা বলছে, এবং ও যেটা লিখেছে যে আমি আমার মাকে ইশারা করে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে মা তুমি ওনাকে কোনো ইনফরমেশান দিও না, ওনার সাথে বেশি কথা বলো না। এবার ওর মা খুব ক্যাজুয়ালি কথা বলছে। যাই হোক, তো এরপরে যে যার মতো লাগেজ ফাগেজ সব সিটের নিচ থেকে বার করে নিচ্ছে, কারণ এবার ট্রেন স্টেশনে এসে থামবে। এবার ও ভাবছে যে না, আমাকে এবার মহিলাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি আমাকে রাতের বেলা ওরকম বললেন কেন। তো ও বলছে আমি জানি না কেন, আমি বারবার ভাবছি যে এইবার আমি জিজ্ঞেস করবো, এইবার আর 10 মিনিটের মধ্যে ট্রেন স্টেশনে থামবে, নিউ দিল্লি পৌঁছবে, এর আগেই আমি জিজ্ঞেস করবো। বলছে যে আমি এতবার অ্যাটেম্প নিলাম ওনার সাথে কথা বলার, কিন্তু জানি না কেন আমার মুখ থেকে একটা কথা বেরোলো না, এবং আমার যেন ওনাকে দেখে প্রচণ্ড ভয় করছিল, মানে আমি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করছি যে আমি ভয় পাচ্ছি না, সব কিছু ঠিক আছে, বাট স্টিল আমি যে ভিতর থেকে প্রচণ্ড ভয় পাচ্ছি সেটা আমি নিজে বুঝতে পারছি। যাই হোক, আলটিমেটলি ও কিছুই বলতে পারলো না ওই মহিলাকে, মহিলা নেমে চলে গেল, ওরা ওদের মতো ওর মাসিরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, গাড়ি করে মাসির বাড়ি চলে যায়। এবার মাসির বাড়িতে যাওয়ার পর থেকে ওর কিন্তু একদম শরীর ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম ছিল না,
কিন্তু যেদিন ওরা মাসির বাড়ি পৌঁছলো ঠিক সেই দিন বিকেল থেকেও ধুম জ্বর, মানে প্রচণ্ড জ্বর, একবারে 102 জ্বর উঠে গেছে। তো বিয়ে বাড়ি, প্রচুর লোকজন রয়েছে, ব্যস্ততা রয়েছে, কিন্তু ওর জ্বর এত, তোর মাসি বলল এই এত জ্বর এভাবে তো রাখা যাবে না। তো ওদের ওখানে পাশে একটা ক্লিনিক ছিল, তো ওকে ওখানে নিয়ে যাওয়া হলো। তো ডাক্তারবাবু ওষুধ দিলেন, ব্লাড টেস্ট করতে বললেন। এবার ও তো বুঝতে পারছে যে ওই মহিলা ওকে এরকম বলেছে, তো সব কিছু করা হলো। এবার ও না, মানে বিয়ে 2 দিন আগে ওরা পৌঁছেছে, তো প্রচুর কাজ বিয়ে বাড়িতে, প্রচুর ব্যস্ততা, তো ওর মাকে না এই কথাগুলো বলার সময় পায়নি। এবার সবাই ভেবেছে যে ঠিক আছে, ট্রেনে করে এসছে, ঠান্ডা লেগে গেছে হয়তো কোনোভাবে এসি থেকে, তো সেই জন্য জ্বর এসছে। পরের দিন ভেবেছে সবাই ঠিক হয়ে যাবে, কিন্তু পরের দিন জ্বর ঠিক হলো না। তার পরের দিন অর্থাৎ বিয়ের একদম আগের মুহূর্তে ওর জ্বর আরও বেড়ে গেল, মানে 103 পয়েন্ট সামথিং জ্বর চলে এলো। এবার তো বাড়িতে সবার খুব চিন্তা হয়ে গেছে যে মেয়ের জ্বর কমার বদলে আরও বেড়ে কী করে গেল। এদিকে ব্লাড টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্টের রিপোর্ট নর্মালি আছে, কোনো রকম কোনো ভাইরাল কিছু, মানে স্পেশালি যেগুলো টেস্ট হয়েছিল যেগুলো নিয়ে ভয় থাকে সেরকম কিছু হয়নি। তো ডাক্তারের কাছে আবার যাওয়া হলো, তো ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিলেন ওকে এবং বললেন যে এটা কোনো ভাইরাল ফিভার হয়েছে। তো বিয়ের মানে পরের দিন সকাল থেকে বিয়ের সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে। এবার ওর মা, মাসি সবাই খুব চিন্তা করছে যে এত আনন্দ করবে, এত কিছু করবে, এই সাজবে, সমস্ত কিছু কলকাতা থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে, এদিকে মেয়েটার এত জ্বর, উঠতেই পারছে না। তো সবাই যখন বসে কথাবার্তা বলছে, ওকে জিজ্ঞেস করছে যে তুই কি কিছু ঠান্ডা ফান্ডা খেয়েছিলি, তো মানে জিজ্ঞেস করছে, তো তখনও মানে সবার সামনেই ঘটনাটা বলে যে ট্রেনে ওর সাথে কী ঘটেছিল। তো ওর মাসি এই কথাটা শুনে, ওর মা মাসি তো খুব অবাক, ওর বাবাও খুব অবাক হয়ে গেছে, বলছে যে তুই তো এটা আমাদের ওই সময় বলবি, আর তোকে যখন এরকম হাতটা চেপে ধরেছিল তুই তো সেই সময় আমাদেরকে ডাকবি। তো বলছে যে না, আমি আসলে বুঝতে পারিনি, মানে আমার নিজেরই ব্যাপারটায় প্রচণ্ড ভয় লেগে যায়, আমি নিজে খুব কনফিউজড হয়ে যাই প্রথমবার, যে আমি কি বুঝতে ভুল করলাম না কি ব্যাপার, কিছু বুঝলাম না। তো ওর মাসি বলল যে যা হবার হয়ে গেছে, কালকেই আমাদের এখানে যে মানে মা কালীর যে মন্দির রয়েছে, শ্রী শ্রী কালী বাড়ি, বলছে তুই ওখানে গিয়ে সকালবেলা তোরা গিয়ে পুজো দিয়ে আসবি, খুব ভালো করে পুজো দিবি, তোর শরীর যত খারাপ থাক তুই গিয়ে পুজো দিবি, একদম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যাবি। তো ওর মা বললো হ্যাঁ এটাই ঠিক হবে। বলছে যে যা ওখানে, এবং তুই তো কোনো অন্যায় করিসনি, তাই তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কিন্তু সকালবেলা চলে যাবি। তো বিয়ের সকাল থেকে কত ওর প্ল্যানিং ছিল, এই করব ওই করব, তো যাই হোক সেসব কিছুই হলো না। সকালবেলা চলে গেল ওর মা বাবা ওকে নিয়ে। সেদিনও শরীর খুবই খারাপ। তো ওখানে যায়, ওখানে গিয়ে পুজো দেয়, এবং ওখানকার পূজারীকে ওর মা বলে যে এরকম কিছু, মানে খুব শর্টে বলে, ভিড় ছিল তো উনি তখন মায়ের চরণে, শ্রীচরণ থেকে একটা ফুল দেয়, এবং ও তারপরে সেই ফুল নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে ডাক্তারের কাছে আবার সেদিনও যায়, ডাক্তারবাবু দেখেন, তো ওর ওষুধ আর একটা এক্সট্রা দিয়ে দেয়, একটা এক্সট্রা আর কি ওষুধের কোর্স দেয়, বলে যে এই ওষুধটাও খাও। তো সেই দিন মোটামুটি সন্ধে 8টা থেকে ওর শরীর একটু একটু করে বেটার হওয়া শুরু করে। এবং যাই হোক বিয়ের দিন অনেক প্ল্যানিং ছিল, তত কিছু তো আর করতে পারে না, কিন্তু মোটামুটি বিয়ের সময়টাও ঠিকঠাক ছিল, অতটা শরীর ভালো ছিল না, বাট অতটা খারাপও ছিল না। তো প্রচুর প্ল্যানিং, নাচবে গাইবে, কিচ্ছু হলো না। তো বিয়ের পরের দিন থেকে ওর শরীরটা আরেকটু বেটার হলো, এবং তারপরে মানে রিসেপশানের দিনও মোটামুটি ভালোই ছিল, কোনো প্রবলেম আর হয়নি। তো তারপরে ওখান থেকে ওরা যখন চলে আসে, তার আগে আবার ওরা মায়ের মন্দিরে যায়, ওই শ্রী কালীবাড়ি যায়, ওখানে আবার পুজো দেয়। তো তারপর থেকে আর কখনো কোনো অসুবিধে হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই রাজধানী এক্সপ্রেস ওই মহিলা কে ছিলেন এবং সে কেন ওই পুতুলটা শুইয়ে রেখেছিলেন, সেইটার মানে কী ব্যাপার ছিল সেটা কিন্তু আজও জানে না। এবং ওর উপরে ওই মহিলার কেন এত রাগ পড়লো এবং কিসের 22 বছরের তরুণী কী করছিলেন, সেটা কিন্তু আজও রহস্য। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যেটা কী থাকতে পারে বা কী হতে পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।